নমস্কার। ফিরে এলাম আমার ছেলেবেলা পাঠের দ্বিতীয় পর্ব নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা থেকে আমি পাঠ করে চলেছি। এই পাঠের অংশটুকু বড় চমৎকার এবং এটা পাঠ করতে আমার নিজের খুব ভালো লাগছে, তাই এটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে খুবই আনন্দিত বোধ করছি। শুরু করছি আমার আজকের পাঠের দ্বিতীয় পর্ব। পালকিখানা ঠাকুরমাদের আমলের, খুব দরাজ বহর তার, নবাবী ছাঁদের। ডান্ডা দুটো ৮-৮ জন বেহারার কাঁধের মাপের, হাতে সোনার কাঁকন, কানে মোটা মাকড়ি, গায়ে লাল রঙের হাত কাটা মেরজাই পরা বেহারার দল সূর্য ডোবার রঙিন মেঘের মতো সাবেক ধনদৌলতের সঙ্গে সঙ্গে গেছে মিলিয়ে। এই পালকির গায়ে ছিল রঙিন লাইনে আগযোগ কাটা, কতক তার গেছে ক্ষয়ে, দাগ ধরেছে যেখানে সেখানে, নারকোলের ছোবড়া বেরিয়ে পড়েছে ভিতরের গদি থেকে। এ যেন একালের নাম কাটা আসবাব, পড়ে আছে খাতাঞ্চিখানার বারান্দার এক কোণে। আমার বয়স তখন 7-8 বছর। এ সংসারে কোনো দরকারি কাজে আমার হাত ছিল না, আর ওই পুরনো পালকিটাকেও সকল দরকারের কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই জন্যেই ওর ওপরে আমার এতটা মনের টান ছিল। ও যেন সমুদ্রের মাঝখানে দ্বীপ, আর আমি ছুটির দিনের রবিনসন ক্রুসো, বন্ধ দরজার মধ্যে ঠিকানা হারিয়ে চারদিকে নজরবন্দি এড়িয়ে বসে আছি। তখন আমাদের বাড়ি ভরা লোক, আপন পর কত তার ঠিকানা নেই, নানা মহলের চাকর দাসীর নানা দিকে হৈ হৈ ডাক। সামনের উঠোন দিয়ে প্যারি দাসী ধামা কাঁখে বাজার করে নিয়ে আসছে তরিতরকারি। দুখন বেহারা বাঁক কাঁধে গঙ্গার জল আনছে। বাড়ির ভিতরে চলছে তাঁতিনি নতুন ফ্যাশন পেড়ে শাড়ির সওদা করতে। মাইনে করা যে দিনু শ্যাকরা গলির পাশের ঘরে বসে হাঁপড় ফোঁস করে বাড়ির ফরমাস খাটত, সে আসছে খাতাঞ্চিখানায় কানে পালকের কলম গোঁজা কৈলাস মুখুজ্জের কাছে পাওনার দাবি জানাতে। উঠোনে বসে টংটং আওয়াজে পুরনো লেপের তুলো ধুনছে ধুনুরি। বাইরে কানা পালোয়ানের সঙ্গে মুকুন্দলাল দারোয়ান লুটোপুটি করতে করতে কুস্তির প্যাঁচ কষছে। চটাচট শব্দে দুই পায়ে লাগাচ্ছে চাপড়। ডন ফেলছে 20-25 বার ঘন ঘন। ভিখিরির দল বসে আছে বরাদ্দ ভিক্ষার আশা করে। বেলা বেড়ে যায়, রোদ্দুর ওঠে কড়া হয়ে, দেউড়িতে ঘণ্টা বেজে ওঠে। পালকির ভিতরকার দিনটা ঘণ্টার হিসাব মানে না। সেখানকার 12টা সেই সাবেক কালের, যখন রাজবাড়ির সিংহদ্বারে সভাভঙ্গের ডঙ্কা বাজত, রাজা যেতেন স্নানে চন্দনের জলে। ছুটির দিন দুপুরবেলা যাদের তাঁবেদারিতে ছিলুম তারা খাওয়া দাওয়া সেরে ঘুম দিচ্ছে। একলা বসে আছি। চলেছে মনের মধ্যে আমার অচল পালকি। হাওয়ায় তৈরি বেহারাগুলো আমার মনের নিমক্ষে মানুষ। চলার পথটা কাটা হয়েছে আমারই খেয়ালে। সেই পথে চলছে পালকি, দূরে দূরে দেশে দেশে, সেসব দেশের বই পড়ার নাম আমারই লাগিয়ে দেওয়া। কখনো বা তার পথটা ঢুকে পড়ে ঘন বনের ভিতর দিয়ে। বাঘের চোখ জলজল করছে, গা করছে ছমছম। সঙ্গে আছে বিশ্বনাথ শিকারী, বন্দুক ছুটল দুম, বাস সব চুপ। তারপরে এক সময় পালকির চেহারা বদলে গিয়ে হয়ে ওঠে ময়ূরপঙ্খী। ভেসে চলে সমুদ্রে, ডাঙা যায় না দেখা। দাঁড় পড়তে থাকে ছপ 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 ছপ। ঢেউ উঠতে থাকে দুলে দুলে, ফুলে ফুলে। মাল্লারা বলে ওঠে সামাল সামাল, ঝড় উঠল। হালের কাছে আব্দুল মাঝি, ছুঁচলো তার দাড়ি, গোঁপ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল, একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে, হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল চরে, কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো আমার পছন্দ হলো না। নৌকোটা ডুবল না, অমনিই বেঁচে গেল, এ তো গপ্পই নয়। বারবার বলতে লাগলুম তারপর। সে বললে তারপর সে এক কাণ্ড,
দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোঁপজোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ পড়ল ভেঙে পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে, খাবি খেতে খেতে উঠল এসে চড়ে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্যে যতই ছটফট করে ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাধ্যি কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলেম অন্তত 20 ক্রোশ রাস্তা। গোঁ গোঁ করতে থাকে, পেটে দিই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে। তারপরেকার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের ওপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত, লাইসেন্স ফুরিয়ে গেছে। কিন্তু মজা হলো, একদিন কাঁচি বেদেনি ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাঁদছে, তার ছাগলছানা পাশে বাঁধা। কখন নদীর থেকে উঠে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদিনী একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের ওপর, দা দিয়ে ওই দানো গিরগিটির গলায় পোঁচের পর পোঁচ লাগালো। ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তারপরেরকার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। আসছেবার যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসব। কিন্তু আর তো সে আসেনি, হয়তো খোঁজ নিতে গেছে। এই তো ছিল পালকির ভিতর আমার সফর। পালকির বাইরে এক একদিন ছিল আমার মাস্টারি। রেলিংগুলো আমার ছাত্র, ভয় থাকতো চুপ। এক একটা ছিল ভারী দুষ্টু, পড়াশোনায় কিচ্ছুই মন নেই। ভয় দেখায় যে বড় হলে কুলিগিরি করতে হবে। মার খেয়ে আগাগোড়া গায়ে দাগ পড়ে গেছে। দুষ্টুমি থামতে চায় না, কেননা থামলে যে চলে না, খেলা বন্ধ হয়ে যায়। আরও একটা খেলা ছিল, সে আমার কাঠের শিঙিকে নিয়ে। পূজায় বলিদানের গল্প শুনে ঠিক করেছিলুম, শিঙিকে বলি দিলে খুব একটা কাণ্ড হবে। তার পিঠে কাঠি দিয়ে অনেক কোপ দিয়েছি, মন্তর বানাতে হয়েছিল, নইলে পুজো হয় না। শিঙ্গি মামা কাটুম, আন্দিবোসের বাটুম, উলকুট ঢুলুকুট ঢ্যামকুড় কুড়, আখরোট বাকরোট খটখট খটাস, পটপট পটাস। এর মধ্যে প্রায় সব কথাই ধার করা, কেবল আখরোট কথাটা আমার নিজের। আখরোট খেতে ভালোবাসতুম। খটাস শব্দ থেকে বোঝা যাবে আমার খাঁড়াটা ছিল কাঠের, আর পটাশ শব্দে জানিয়ে দিচ্ছে সে খাঁড়া মজবুত ছিল না। আজকের পাঠ এইটুকু। কেমন লাগছে আমাকে জানাবেন। আর পরের পর্বে ছেলেবেলার পরের অংশ নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সকলে খুব ভালো থাকবেন। আমার রচনা পাঠ ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ। ভালো থাকবেন সকলে। নমস্কার।